আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ৬ লেনে উন্নীত করার ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী। লবণ চাষীদের ন্যায্য মূল্য নিশ্চিতের আশ্বাস। বিরোধী দলের বিরুদ্ধে অশান্তি সৃষ্টির অভিযোগ। যেই বাজেটে ট্যাক্স কমানো হয়, যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। সংসদে জনগণের সব সমস্যা নিয়ে কথা বলা যায় না, অভিযোগ বিরোধী দলীয় নেতার। গণভোটের রায় বাস্তবায়ন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবি 11 দলীয় জোটের। আগামী অর্থ বছরের বাজেটে আবাসন খাতে কালো টাকা বিনা প্রশ্নে প্রদর্শনের সুযোগ। কর বৈষম্য বাড়াবে, নিরুৎসাহিত হবে সৎ ও নিয়মিত করদাতারা, মত বিশ্লেষকদের। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মৌজার দাম নির্ধারণের ক্ষেত্রে একটা বৈসাদৃশ্য আছে। যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশ ইনের আরও একটি চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বিজিবি। কয়েক ঘন্টা পর সবাইকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ। যুদ্ধ অবসানে ইরান ও যুক্তরাষ্ট্র কাছাকাছি পৌঁছে গেছে, নিশ্চিত করেছে ওয়াশিংটন ও তেহরান। শান্তি চুক্তি হলে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেবে ইরানের সরকার। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেন থেকে 6 লেনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ কক্সবাজার এক জনসভায় তিনি এই ঘোষণা দিয়ে বলেন, স্থানীয় লবণ চাষিরা যাতে ন্যায্য মূল্য পান তার উদ্যোগ নেওয়া হবে। বিরোধী দল দেশে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। কক্সবাজারে শনিবার দিনভর ব্যস্ত সময় পার করার পর সন্ধ্যায় চকরিয়া পৌর বাস টার্মিনালে জনসভায় যোগ দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল থেকে অসংখ্য নেতাকর্মী ও সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে দেখার জন্য অপেক্ষা করেন। কক্সবাজার জেলা বিএনপির এই সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, তার দল নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আন্তরিকভাবে কাজ করছে। এরই অংশ হিসাবে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে। আনোয়ারা, পটিয়া, বাঁশখালী, চকরে যে রাস্তাটা, এটিকে আমরা ইনশাল্লাহ বড় করব। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই যে সামনে দিয়ে সোজা যে রাস্তাটি, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তাটিও আগামী দিনে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের জন্য এই রাস্তাটি অন্ততপক্ষে 4 থেকে 6 লেন হওয়া উচিত। ইনশাল্লাহ এই রাস্তার কাজ আমরা ইনশাল্লাহ দ্রুতই হাত দেব, যাতে করে এই রাস্তাটি আমরা চট্টগ্রাম টু কক্সবাজার যে রাস্তাটি মেইন যে রাস্তাটা, সেটি আমরা ইনশাল্লাহ 4 থেকে 6 লেন করব ইনশাল্লাহ। স্থানীয় লবণ চাষীদের সমস্যা ও সম্ভাবনার কথা উঠে আসে সরকার প্রধানের বক্তব্যে। এই এলাকার বহু মানুষ লবণ চাষেতে সম্পৃক্ত। লবণ চাষী তার উৎপাদিত পণ্যের মূল্য সঠিকভাবে পায় না। ইনশাল্লাহ আগামী কিছুদিনের মধ্যে আমরা একটি দাম নির্ধারণ করব, একটি মূল্য নির্ধারণ করব, যাতে করে লবণ চাষিরা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায়। এর আগে সকালে কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত পাতলি মাছুয়াখালী খাল পুনর্খনন কাজের উদ্বোধন করেন তারেক রহমান। পরে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিরোধী দলের সমালোচনা করেন। এই বাজেটে ট্যাক্স কমানো হয়, সেই বাজেটও বিরোধী দল মানে না। যেই বাজেটে মদের দাম বাড়ানো হয়, যেই বাজেটে সিগারেটের দাম বাড়ানো হয়, সেই বাজেটও বিরোধী দলের পছন্দ নয়। তাহলে এবার বিরোধী দলের উদ্দেশ্য বুঝতে পেরেছেন, লক্ষ্য বুঝতে পেরেছেন। তাদের লক্ষ্য বা উদ্দেশ্য দেশের মানুষের পাশে দাঁড়ানো নয়, তাদের উদ্দেশ্য একটাই, তাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে দেশের মধ্যে একটি অস্থিতিশীলতা, অশান্তি তৈরি করা। সমাবেশ শেষে ডুলাহাজারার মালুমঘাটে একটি গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 25 কোটি গাছ লাগানোর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। আমি আনুষ্ঠানিকভাবে আজকে এই বৃক্ষরোপণ অভিযান ঘোষণা করছি।
জুলাই গণ অভ্যুত্থানে চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন তারেক রহমান। পরে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর ও মাতামুহুরী থানার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে জনগণের সব সমস্যা নিয়ে কথা বলা যায় না বলে অভিযোগ করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। আর চট্টগ্রামের লালদিঘি ময়দানে 11 দলীয় জোটের সমাবেশে তিনি অভিযোগ করেন। জামায়াতে ইসলামের আমির বলেন, জাতীয় সংসদে কথা বলতে দেওয়া না হলে জনগণের সংসদে তারা কথা বলবেন। সমাবেশে 11 দলীয় জোটের কেন্দ্রীয় নেতারা সরকারের উদ্দেশ্যে বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে। গণভোটের রায় বাস্তবায়ন না হওয়ায় মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয়েছে বলে দাবি করেন 11 দলীয় জোটের নেতারা। আমরা চেয়েছিলাম জনগণের সকল সমস্যার সমাধান সংসদেও, সরকার চায়নি। সংসদে আমরা এই দাবি উত্থাপন করেছিলাম, আলোচনা হয়েছে, আপনারা ফেলে দিয়েছেন, জনগণকে অপমান করেছেন। যেহেতু এখানে আমরা সুবিচার পাইনি, আমরা এখন জনগণের সংসদে চলে যাচ্ছি। জনগণের বিষয় এখন জনগণের কাছে পেশ করব, সেখানে কোনো স্পিকারের অনুমতির প্রয়োজন হবে না। এবার বাজেট প্রসঙ্গ। আবাসন খাতে বিনিয়োগ করা কালো টাকা বিনা প্রশ্নে প্রদর্শনের সুযোগ দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। নিয়মিত হারে কর দিয়ে আগের বিনিয়োগ করা অপ্রদর্শিত অর্থ রিটার্নে দেখানো যাবে। বিশ্লেষকরা বলছেন, এতে করে বৈষম্য বাড়বে, নিরুৎসাহিত হবেন সৎ ও নিয়মিত করদাতারা। প্রতিবার বাজেট এলেই জোরে সোরে আলোচনা হয়, এবার বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হবে কি? আসলে কালো টাকা বা কি এবং এটি বাজেটে কিভাবে বিনিয়োগের সুযোগ দেওয়া হয় সে বিষয়টি আমরা জানব। ধরা যাক, একজন ব্যক্তি 3 বছর আগে ঢাকায় 2 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কিনেছেন, কিন্তু দলিলে মূল্য দেখিয়েছেন 50 লাখ টাকা, বাকি 1.5 কোটি টাকার তথ্য গোপন করেছেন। প্রচলিত আইন অনুযায়ী এই অপ্রদর্শিত অর্থই কালো টাকা। 1.5 কোটি টাকা রিটার্নে প্রদর্শন করতে চাইলে এই ব্যক্তিকে 30% হারে 45 লাখ টাকা আয়কর পরিশোধ করতে হবে। আর আয়কর দপ্তর প্রকৃত মূল্য উদ্ঘাটন করে এবং করদাতা রিটার্নে এর ঘোষণা দিতে চায়, তবে তাকে আরও 9 লাখ টাকা জরিমানা হিসেবে কর পরিশোধ করতে হবে। এজন্য নতুন বাজেটে কালো টাকা প্রদর্শনের সুযোগ দিতে আয়কর আইনে নতুন বিধান যুক্ত করা হয়েছে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হলে কর বৈষম্য অনেকটাই বাড়ে বলে মনে করছেন বিশ্লেষকরা। আসলে কিভাবে এই বৈষম্য বাড়ে, চলুন তাদের কাছে শুনি। যারা সৎ করদাতা, রেগুলার কর দিয়ে আসছেন, তাদের উপরে একটা অন্যদের তুলনায় যারা কর ফাঁকি দিয়েছেন তাদের সাথে আসলে একটা বৈষম্য সৃষ্টি হয়। সেটা তো মরাল কিন্তু সেটা ভালো নয়, সেটা আমরা মরাল হ্যাজার্ড তৈরি করতে পারে। 2023-24 অর্থ বছরের বাজেটে 10% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছিল আওয়ামী লীগ সরকার। 2024-25 অর্থ বছরে সেটি 15% উন্নীত করা হয়। 24-এ জুলাই গণ অভ্যুত্থানের পর ক্ষমতায় এসে অন্তর্বর্তী সরকার এই সুযোগ বাতিল করে দেয়। অর্থনীতিবিদরা বলছেন, জমির দলিল মূল্য ও বাজার মূল্যের মধ্যে অসামঞ্জস্যতা থাকায় কালো টাকা তৈরির সুযোগ বাড়ছে। সরকারের অনেক নিয়মের কারণে কিছু কিছু ক্ষেত্রে, বিশেষত জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, মৌজার দাম নির্ধারণের ক্ষেত্রে একটা বৈসাদৃশ্য আছে এবং সেটার কারণে অনেক টাকা সেটা কালো হয়ে যায়। জমি কেনা বেচায় এই অসামঞ্জস্যতা দূর করা হলে আগামীতে এ ধরনের কালো টাকা সাদা করার প্রয়োজন পড়বে না বলেও মত তাদের। জমির কারণে যে কালো টাকাটা হয়। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রস্তাবিত বাজেটে 25 লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে 60,000 কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা করা হয়েছে। তরুণ প্রজন্ম এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে, তবে ব্যবসায়ীরা মনে করছেন শিক্ষিত বেকার যুবকদের জন্য নির্দিষ্ট পরিকল্পনা থাকলে ভালো হতো।
জাতীয় সংসদে বৃহস্পতিবার 2026-27 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে বিভিন্ন খাতভিত্তিক কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। শিল্প, সেবা, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ, তথ্য প্রযুক্তি এবং আধুনিক ফ্রিল্যান্সিং শিল্পে কর্মসংস্থান সম্প্রসারণকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। জনগণের আশা আকাঙ্ক্ষার পক্ষে শ্রম বাজারের চাহিদা মাফিক কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সম্প্রসারণ, তরুণ উদ্যোক্তাদের আর্থিক সহায়তা এবং নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি করার কথা বলা হয়েছে। এই উদ্যোগগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছে তরুণ প্রজন্ম। এখানে অনেক ভালো ভালো ইনসেন্টিভ নেওয়া হয়েছে এর জন্য, ইউথদের জন্য, যেরকম স্কিল ডেভেলপমেন্ট, গ্রামীণ শিল্পের অর্থনীতি, এখানেও কর্মসংস্থান বাড়বে। আমাদের শুধু ইকোনমি গ্রো করা লাগবে এরকম না, ইকোনমি স্টেবলও রাখা রাখবে। তো সেই ক্ষেত্রে সরকারের আরও কিছু জিনিস মোর স্পেসিফিকলি এক্সপ্লেন করে দেওয়া উচিত যে ইউথ জেনারেশন এটা করলে ওদের ফিজিবিলিটি স্টাডি অনুযায়ী ওদের স্কিল এভাবে ডেভেলপ হবে। আমাদের দিকে দেখা যায় যে বেশিরভাগ ঝুঁকি থাকে যে ফ্রিল্যান্সিং সেক্টর বা কম্পিউটার রিলেটেড কোনো না কোনো এই মাধ্যম থেকে ঢুকেই দেখা যায় যে কোনো একটা বড় কিছুতে ঢোকা, কিন্তু মেয়েদের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা অনেক কষ্ট হয়ে যায়। যেমন শেখার ব্যাপারটা, তারপরে হচ্ছে আপনার শিখে ওই প্রসেস পর্যন্ত আগানো, আবার একটা টাকা পয়সারও একটা যে ব্যাপার থাকে সেটা থাকে। যদি সরকার থেকে এই খাতগুলোতে আমাদেরকে সাহায্য করা হয় তাহলে আসলে আমাদের জন্য খুবই সহায়তা হয়। এদিকে ব্যবসায়ীরা বলছেন শিক্ষিত বেকারের সংখ্যা অনেক, বেকারত্ব কমিয়ে আনতে সরকার বেশ কিছু পরিকল্পনার কথা বলেছে। কিন্তু দেশে কলকারখানা বাড়ালেও যারা গ্র্যাজুয়েট তারা বেশিরভাগেতে কাজ করতে চান না। একটা হচ্ছে নতুন উদ্যোক্তা তৈরি করা, এবং উদ্যোক্তা তৈরি করতে বললেই তো হওয়া যাবে না, সেটার জন্য ইকোনমিক অবস্থাও থাকা লাগবে, তাকে ব্যাংক থেকে কম মূল্যে লোন পাওয়ার ব্যবস্থা করতে হবে, মার্কেটও রেডি থাকতে হবে। আমরা বিদেশের লোক পাঠাই, কিন্তু আমাদের যে বিদেশের লোক যারা পাঠাচ্ছি তারা বেশিরভাগই আসলে যারা আসলে খুব একটা পড়াশোনা করেনি তাদেরকে আসলে বিদেশে পাঠাচ্ছি, শিক্ষিত তরুণদেরকে যাতে আমরা বিদেশে পাঠাতে পারি। বাজেটে বলা হয়েছে ক্রিয়েটিভ খাতে বিনিয়োগ বাড়িয়ে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হবে। উচ্চ উৎপাদনশীল, দক্ষ এবং টেকসই কর্মসংস্থান ভিত্তিক অর্থনীতি গড়ে তোলা হবে, যা আয় বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। দিলশা দেনি, দীপ্ত সংবাদ, ঢাকা। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে অর্থ পাচার রোধে কিছু বিশেষ নীতি ও নির্দেশনা উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই সব নির্দেশনা বাস্তবায়নে সরকারের সদিচ্ছা থাকতে হবে, গুরুত্ব দিতে হবে আন্তর্জাতিক সহযোগিতার ওপর। কঠোর আইন প্রয়োগ এবং বিদ্যমান আইনি জটিলতাও দূর করার উদ্যোগ নিতে হবে, তাহলে অর্থ পাচার রোধ এবং বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। বিদেশে অর্থ পাচারের বিষয়টি পুরনো হলেও সাম্প্রতিক বছরগুলোতে এই আলোচনা বেড়েছে, যা দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের প্রতিবেদনে উঠে আসে অর্থ পাচারের নানা দিক। এর মধ্যে বাণিজ্যিক ভিত্তিক অর্থ পাচার, ঋণ জালিয়াতি, আন্ডার ও ওভার ইনভয়েসিং অন্যতম। সরকার নিরলসভাবে এমন বাস্তবতায় নতুন সরকারের ঘোষিত বাজেটে অর্থ পাচার রোধ ও পাচার অর্থ পুনরুদ্ধারে জোর দেওয়া হয়েছে। বিশেষ কিছু দিক নির্দেশনাও উল্লেখ করা হয়েছে বাজেটে। এছাড়া বাজেটে অর্থ পাচার রোধ আইনের কঠোর প্রয়োগ, আর্থিক গোয়েন্দা ইউনিটের সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব দেওয়া হয়। যারা টাকা পাচার করেছেন তাদেরকে ফরেনসিক ইনভেস্টিগেশনের আন্ডারে পেপার ট্রেল ইত্যাদি স্থাপন করার চেষ্টা করা হয়েছে। আমরা আশা করব যে এই সরকারও সেসব কাজগুলি অব্যাহত রাখবেন এবং আমাদের যে পাচার হয়ে গেছে যে টাকা, এটা বেশ দুরূহ, কিন্তু এই প্রক্রিয়াটা আমরা যদি রাখতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতের জন্য আমরা একটা সিগন্যাল দেব। আর অবশ্যই কিছু টাকা নিশ্চয়ই উদ্ধার করা যাবে। অলরেডি ইউকেতে কিন্তু একটা বেশ বড় অঙ্কের একটা টাকা সেখানে ফ্রিজ করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন পাচার অর্থ ফিরিয়ে আনা একটি দীর্ঘমেয়াদী ও জটিল প্রক্রিয়া, কারণ আইনের দুর্বলতা এবং কূটনৈতিক সক্ষমতা পর্যাপ্ত নয়। উন্নত বিশ্বের ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে ফান্ডগুলো যখন নাকি করে মানি লন্ডারিং, ইন্টিগ্রেশন প্রসেস ইজ দ্য থার্ড স্টেজ। ইন্টিগ্রেশন প্রসেস যখন করে, এরা কিন্তু যত কথাই বলেন, এরা কিন্তু ফান্ডগুলোর সোর্স এবং ফান্ডগুলোর আপনার লিগ্যালিটি এগুলো কিন্তু যাচাই বাছাই করেই এরা ঢুকায়, এবং তারা একবার যদি ফান্ডগুলো ঢুকিয়ে ফেলে তাহলে কিন্তু আর জীবনে স্বীকার করবে না যে এটা ইললিগাল ফান্ড। আবার অভিজ্ঞতা থেকে বলছে, একবার যদি ফান্ডগুলো এখানে ঢুকে যায় না, ওইখান থেকে ঘুরিয়ে আনা ইট ইজ ভেরি টাফ। বিদেশ থেকে অর্থ ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগের পাশাপাশি জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নেওয়ার পরামর্শ এই আইনজীবীর। লক্ষ হাজার কোটি টাকা পাচার করে যারা বাংলাদেশকে রেপ করেছে, পুরো দেশকে, তাদেরকে 4 মাস, 3 মাস, 2 মাসের ভিতর বিচার করবেন না, সে আলামত দেখছি না।
যদি বিচার করে এই দেশে তাদের দোষী সাব্যস্ত করে ওই বিদেশের সাথে যদি আপনি ওই ট্রিটির মাধ্যমে আপনি যোগাযোগ করেন, যদি আপনি ট্রিটির মাধ্যমে যদি ওই দেশের সাথে আপনি দ্রুততার সহিত বাংলাদেশের টাকা আনার ব্যবস্থা করেন এবং তাদের টাকাগুলো যদি এই দেশে যারা পাহারা দেয় তাদেরকে যদি কিক আউট করতে পারেন, আইনের ভিতর আনতে পারেন, দায়ের ভিতর আনতে পারেন, তাহলেই সম্ভব। আদারওয়াইজ সম্ভব না। এই প্রতিশ্রুতি রয়ে যাবে। বিশ্লেষকদের মতে ব্যাংক খাতে সুশাসন, শক্তিশালী নিয়ন্ত্রণ ব্যবস্থা, স্বচ্ছ বাণিজ্যিক লেনদেন এবং জবাবদিহিমূলক আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। বাজেটের খাতায় অর্থ পাচার রোধ ও সম্পদ ফিরিয়ে আনার আইনি ও কৌশলগত রূপরেখা আশাব্যঞ্জক হলেও সাধারণ মানুষ দেখতে চায় এর দৃশ্যমান বাস্তবায়ন। রাজনৈতিক সদিচ্ছা আর আন্তর্জাতিক জোরালো কূটনীতি পারে এ চাকা ঘোরাতে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে পুশ ইনের আরও একটি চেষ্টা ঠেকিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থানের কারণে কয়েক ঘন্টা পর ওই ব্যক্তিদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নেয় বিএসএফ। আজ সকালে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। এতে বলা হয়, শুক্রবার দিবাগত রাতে 2 জন পুরুষ, 8 জন নারী ও 5টি শিশু সহ 15 জনকে নৌকাযোগে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক পদক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে রাত 2:40 বিএসএফ ওই ব্যক্তিদের ভবানীপুর এলাকা দিয়ে ভারতে ফিরিয়ে নেয়। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা ঠেকিয়ে দেওয়ায় বিজিবির প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলছেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর শক্ত অবস্থানে থাকলে ভারত আর কাউকে ঠেলে দিতে পারবে না। দীপ্ত টিভির আজকের জনতার কথায় উঠে এসেছে স্থানীয়দের প্রতিক্রিয়া। আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার গমাস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্তে। এই সীমান্ত দিয়েই গত রাতে 15 জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে 16 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। আমরা এ বিষয়ে এই এলাকার স্থানীয় জনগণের কাছে জানতে চাইব যে এই পুশিনের বিষয় নিয়ে তারা কেমন আতঙ্কে আছেন এবং কেমন তাদের দিন কাটছে বা কী ধরনের ভয়ভীতিতে তারা আছেন বা বিজিবিকে তারা সহায়তা করছেন। আমাদের এখান দিয়ে যে আপনার ইন্ডিয়া থেকে যে লোকগুলো পার হচ্ছে পুশিংয়ের, এই জন্য আমরা খুব একটা আতঙ্কের ভিতরে আছি যে কখন কি অবস্থায় তারা আছে এবং কিংবা হয়তো বা আমরাকে হয়তো বা আক্রমণ করতে পারি কিনা এরকম কিছু একটা। আমাদের এই বিজেপি টহল আছে, এনারা যথেষ্ট পরিমাণে এনারা করছে, টহল দিচ্ছে এবং তদারকি করছে। তার পাশাপাশি আমাদের গ্রামবাসীও এবং যুব সমাজ আমরা এটার জন্য ওনারাকে হেল্প করছি। আমরা রাতে যোগ আছি, তারপরে ওরা পাঠিয়ে দিছে, কেউ যোগ আছি, তারপরে আজকে রাতে ফের চলে এসেছিল দিয়ে আপনার কেউ পাল্লে গেছে বাংলাদেশে দিয়ে আর গুটি খেপে ঢালছে। আমরা তো অবশ্যই ভীত আছি যে ইন্ডিয়ান বিএসএফ ওনারাকে ইন্ডিয়ান জনগণকে এই দেশে মুসলমানকে এই দেশে পাঠিয়ে দিয়েছে জোর করে। আমরা বিজেপির সঙ্গে একসাথে সহযোগিতা করছি। সবসময় আমাকে সজাগ থাকতে কইছে বিজেপি, সবসময় আমাদেরকে ওদের পাশে চাইছে। কোন সময় আসে এই তো আতঙ্ক, আমরা তো সব সময় মনে করেন যে এইভাবে ভয়ে ভীত আছি আর কি। পার্শ্ববর্তী দেশ যেটা ভারত সরকার অনৈতিকভাবে, আমি বলবো যে অবৈধভাবে যে পুশিন করছে, তার মানে আমরা যাকে অনুপ্রবেশ বলছি, এটা কিন্তু দুঃখজনক। তারা তাদের দেশের নাগরিককে কি করছে, আমাদের দেশে অবৈধভাবে প্রবেশ করাচ্ছে, ঢুকে দিচ্ছে, ঠেলে দিচ্ছে। এইটা কিন্তু আমরা কোনোদিন বরদাস্ত করতে পারি না, মনে প্রাণে এইটাকে মেনে নিতে পারি না। এই তীব্র প্রতিবাদ জানাই। আর্থিক প্রতিষ্ঠানে আর কোনো রাজনৈতিক নিয়োগ হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আর একচেটিয়া অর্থনীতি কুক্ষিগত করে রাখা ব্যবসায়ী শ্রেণীকে সুবিধা দেওয়ার পরিবর্তে সবার জন্য বিনিয়োগ সুবিধার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, বৈশ্বিক বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে পারে বাংলাদেশ।
বিদেশি বিনিয়োগকারী ও কূটনীতিকদের অংশগ্রহণে দেশের সর্বোচ্চ কূটনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। রাজধানীর একটি হোটেলে এই সম্মেলনে সরকারের গুরুত্বপূর্ণ কর্তা ব্যক্তিরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বার্তা পৌঁছে দিল সংস্কারমুখী অংশীদারিত্ব নির্ভর অর্থনৈতিক কাঠামোর। অনুষ্ঠানের উদ্বোধন করে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আশা করেন বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জনে সফল হবে বাংলাদেশ। বৈশ্বিক ঝুঁকিগুলো সফলভাবে মোকাবেলায় এখন অর্থনৈতিক কূটনীতির উপর বিশেষ জোর দিতে হবে আমাদের। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তোলার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরও স্থিতিশীল করবে সরকার। আমরা একটি টেকসই, স্বচ্ছ ও পূর্বাভাসযোগ্য নীতিগত পরিবেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। জানান, সবার জন্য বিনিয়োগ সুবিধা নিশ্চিত করবে সরকার। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বাংলাদেশকে স্বনির্ভর, স্থিতিশীল ও শিল্পোন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে কাজ করছে। আমরা প্রতিটি নাগরিকের সমৃদ্ধি ও ন্যায্য অধিকার নিশ্চিতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করব। এ সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বিনিয়োগে জটিলতা দূর করতে পরিকল্পনা এসেছে নতুন বাজেটে। বলেন, সরকার বাজেটকে যথাসম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছে। আমরা বাজেটকে যতটা সম্ভব অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি। দেশের প্রতিটি নাগরিকের প্রয়োজন ও স্বার্থকে বিবেচনায় নিয়েই নীতিগুলো প্রণয়ন করা হয়েছে। আমার বিশ্বাস, এর চেয়ে বেশি অন্তর্ভুক্তিমূলক বাজেট হওয়া কঠিন। আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা বজায় রাখারও ঘোষণা দেন অর্থমন্ত্রী। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসানকে মারধরের অভিযোগ উঠেছে। এক পরিদর্শক সহ পুলিশের 2 সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এই ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। দুপুরে ক্রিকেটার নাইম হাসানের বাসায় গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি। ঢাকা প্রিমিয়ার লিগ খেলার পর চট্টগ্রাম বিমানবন্দর থেকে অটোরিকশায় বন্দরনগরের বাসায় ফিরছিলেন নাইম। পথে গাড়ি থেকে তাকে নামিয়ে জোর করে পুলিশের গাড়িতে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন এই অফ স্পিনার। নাইম হাসানের অভিযোগ, ডিবি পরিচয়ে প্রথমে তাকে তল্লাশি করা হয়, পরে সাদা পোশাকে থাকা একজন ও 2 পুলিশ সদস্য তাকে মারধর করেন। নিজের পরিচয় দেওয়ার পরও হেনস্থা থেকে রেহাই পাননি বলে অভিযোগ করেন এই ক্রিকেটার। জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ খুবই ইতিবাচক, তবে এটি যাতে প্রেস কাউন্সিলের মতো অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত না হয় সেদিকে খেয়াল রাখার পরামর্শ দিয়েছেন সাংবাদিক ও গণমাধ্যম সংশ্লিষ্টরা। আজ এক আলোচনায় তারা বলেন, গণমাধ্যম কমিশনের লক্ষ্য হওয়া উচিত গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাদারত্ব নিশ্চিতের পাশাপাশি অপসাংবাদিকতা রোধ করা। জাতীয় গণমাধ্যম কমিশন সরকারের কাছে প্রত্যাশা শিরোনামে শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আলোচনার আয়োজন করে মিডিয়া রিসোর্স ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক এবং গণমাধ্যম সংশ্লিষ্টরা অংশ নেন। শুরুতেই প্রস্তাবিত জাতীয় গণমাধ্যম কমিশনের বিভিন্ন দিক তুলে ধরা হয়, দেয়া হয় নানা পরামর্শ। আমাদের যে অডিয়েন্স, আমাদের রিডার, ভিউয়ার, যে কোনটি সংবাদ আর কোনটি সংবাদ না, কোনটা বিশ্বাসযোগ্য কোনটা বিশ্বাসযোগ্য না, সেটি খুব গুরুত্বের সাথে আলোচনা করার মতো প্রয়োজন আছে। ক্ষতিপূরণের বিষয় যাতে রাখা যায় এবং এখানে কোনো ঘটনা ঘটে গেলে, কেউ ঝুঁকিতে পড়লে সেখানে কিভাবে রেসপন্স কোঅর্ডিনেট করা হবে, এগুলো সব কমিশনের কাছে এই দায়িত্বগুলো দেওয়া হয়েছে। আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের উপর জোর দেন বক্তারা। বলেন, কমিশনের লক্ষ্য হওয়া উচিত সাংবাদিকদের অধিকার, পেশাগত মান ও অপসাংবাদিকতা রোধে কার্যকর ভূমিকা রাখা। বাংলাদেশের প্রেস যতবার আন্ডার অ্যাটাক হয়েছে, কোনোদিন প্রেস কাউন্সিল থেকে কোনো স্টেটমেন্ট এসেছে বলে আমার জানার মধ্যে কোনো রেকর্ড নাই। তো সেটাও কিন্তু একটা পুনর্বাসন কেন্দ্রই হয়েছিল। তো এটা যেন আবার পুনর্বাসন কেন্দ্র না হয়। গণমাধ্যম কর্মীদের অর্থনৈতিক নিরাপত্তা ছাড়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সম্ভব নয় বলে মনে করেন অন্য বক্তারা। এভরি আদার নিউজপেপার সেইং যে আমরা লেটেস্ট ওয়েজ বোর্ডটা প্রোভাইড করি টু আওয়ার জার্নালিস্ট, হুইচ দে ডোন্ট। তো ভবিষ্যতে কমিশন হওয়ার পরে এরকমটাই হবে না, সেইটার গ্যারান্টি কি? দ্যাটস রিমেইন মাই বিগ কনসার্ন। সাংবাদিকতা যদি হয় কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষা করা, সাংবাদিকতা যদি হয় কোনো রাজনৈতিক শক্তির স্বার্থ রক্ষা করা, অবশ্যই গণমাধ্যমের রাজনৈতিক মতাদর্শ থাকবে, কিন্তু
যদি আলটিমেটলি এটাই হয় সাংবাদিকতা, তাহলে সেটা আসলে সাংবাদিকতা থাকে না। গণমাধ্যমের স্বচ্ছতা ও জবাবদিহির উপর গুরুত্ব আরোপ করেন এই জ্যেষ্ঠ সাংবাদিক। স্বচ্ছতা, জবাবদিহিতা এই দুটোকে পাশাপাশি নিয়ে যদি এগোতে না পারি, তাহলে এই গণমাধ্যমের কোনো ভবিষ্যৎ নেই। জাতীয় গণমাধ্যম কমিশনকে স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা সম্ভব হলে এটি প্রত্যাশা পূরণে সক্ষম হবে বলে মনে করেন সাংবাদিকরা। যাব সেই প্রেস ব্রিফিং এ অনেকেই দেখবেন। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারে এর আগে তারা কখনো এতটা কাছাকাছি ছিলেন না। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন। মধ্যস্থতাকারী পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, শান্তি চুক্তির চূড়ান্ত খসড়া নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে, তবে বাস্তবায়নের পরবর্তী ধাপ এখনো নির্ধারণ হয়নি। এদিকে ইরান জানিয়েছে, চুক্তি চূড়ান্ত হলে হরমুজ প্রণালী দ্রুতই খুলে দেওয়া হবে। এ ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক, আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।